ফজলুল হক মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আজকে লেকচার 13, এর আগে 12টি লেকচার হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা ইউটিউবে অথবা কলেজের গ্রুপ থেকে দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব এফডিএমএ, টিডিএমএ, তারপরে জিএসএম, মোবাইল ফোন কমিউনিকেশনের অর্থাৎ তোমাদের যে বইয়ের পৃষ্ঠা নম্বর আমি একটু বলে দিচ্ছি। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 54 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব আমরা আজকে। এই যে 54 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব, অর্থাৎ মোবাইল যোগাযোগ মানে মোবাইল কমিউনিকেশনের এই টার্মগুলো তোমার বুঝতে হবে। যদিও বইয়ে এইভাবে আলোচনা করেনি, কিন্তু আমরা একটু আলোচনা করব, কারণ দেখা গেছে যে এই টার্মগুলো না বুঝলে পরবর্তীতে তোমার মানে প্রবলেম হতে পারে। মানে মোবাইল প্রজন্ম আমি যখন পড়াবো তখন এই শব্দগুলোর মিনিং না বুঝলে তুমি সামনে বুঝবে না। তো এই জন্য দেখা গেছে এগুলো সম্পর্কে আমরা আগে ভালোভাবে আলোচনা করে নিই, তারপরে আমরা আলোচনা করব। আসলে একটু দেখি, আগে একটু জেনে নেই যে সেলুলার ফোন বা সেল ফোন বা মোবাইল ফোনের যে ইতিহাস সেটা একটু দেখে নিই চলো, তারপর আমরা ওগুলো সম্পর্কে ভালোভাবে আলোচনা করব। সেলুলার ফোনের ইতিহাস দেখো, সেলুলার ফোন শুরু হয় 1920 সালে মোবাইল রেডিও আবিষ্কারের পর। আচ্ছা, 1940 সালে মার্টিন কুপার, এক ভদ্রলোক, এই মার্টিন কুপার তিনি সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা, আধুনিক মোবাইল মানে তিনি মটোরোলা সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা, আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন তিনি, তাই তাকে মোবাইল ফোনের জনক বলা হয়। এই সময় হতে যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন শুরু হয়। পরে 1950 সালে ইউরোপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, এটা ইম্পর্টেন্ট, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অর্থাৎ 1939 থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করে। এই জিনিসটি একটু মনে রাখবে। ইংরেজি শব্দ থেকে মোবাইল ফোন শব্দটি এসেছে। শব্দটির বাংলা অর্থ হচ্ছে, মানে মোবাইল মানে কি, মোবাইল যদি ডিকশনারিতেও লেখো যে মোবাইল, তাহলে দেখবা যে মোবাইল ফোনের অর্থ হচ্ছে সরানো বা নড়ানো বা চলমান। তাই চলমান অবস্থায় তারবিহীন যে সকল ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল ফোন বলা হয়। মোবাইল ফোন হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে উভয়মুখী বা দ্বিমুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়। মোবাইল ফোনকে অনেক সময় সেলুলার ফোন বা সেল ফোন বা হ্যান্ডফোনও বলা হয়। এগুলো আমরা জানি যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি কি, দুটি চলনশীল ডিভাইস, ওই যে মোবাইল মানে কি চলনশীল ডিভাইস, অথবা একটি চলনশীল অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। মোবাইল ফোন দিয়ে কিন্তু তুমি ল্যান্ডলাইনও ফোন দিতে পারবা। চলমান ডিভাইসকে মোবাইল স্টেশন বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান ইউনিট বলা হয়। আচ্ছা, সেলুলার নেটওয়ার্ক হলো এক ধরনের শর্ট ওয়েভ, অ্যানালগ বা ডিজিটাল টেলিযোগাযোগ যেখানে কোনো গ্রাহককে একটি মোবাইল ফোন থেকে কাছাকাছি অবস্থিত কোনো ট্রান্সমিটারের মধ্যে ওয়্যারলেস সংযোগ থাকে। আর এই লাইনটা, এই যে লাল কালারের এই লাইনটা একটু ভালো মতো মনে রাখবে। এটা একটু বলি, ট্রান্সমিটারের কাভারেজ এরিয়া ছোট অংশে ভাগ করা হয়। এই জিনিসগুলো একটু পরে আমরা দেখবো। এর প্রতিটি ভাগকে বলা হচ্ছে সেল। এটা একটা ভিডিওর মাধ্যমে দেখবো যে মানে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখবো, মানে প্রত্যেকটা আলাদা আলাদা যে হেক্সাগন বা ষড়ভুজ আকৃতির থাকে। আচ্ছা, আমরা যদি একটু দেখিয়ে আসি, একটু ভিডিওটা দেখে আসি। মোবাইল ফোন কমিউনিকেশন, এটার একটু ভিডিওটা দেখি, তাহলে একটু সুবিধা হবে তোমার। যেরকম আচ্ছা, এটা না, একটু দেখি। এটা একটু দেখি। আচ্ছা, আমি একটু বলি, নর্মাল ফোন যেগুলা মানে যেগুলো টেলিফোন ফোন, ওগুলা কিন্তু তার দিয়ে ভাবে সংযুক্ত থাকে, কিন্তু টেলিফোন কিন্তু এরকম তার দিয়ে সংযুক্ত থাকে না, তারবিহীন। এই জন্য এটাকে কিন্তু মোবাইল বলে। মানে টেলিফোন কিন্তু এরকম তার দিয়ে, মানে ল্যান্ড ফোন যেগুলো, এগুলো তার দিয়ে সংযুক্ত থাকলে, মোবাইল কিন্তু তার দিয়ে সংযুক্ত থাকে না, বা সেলুলার ফোনগুলো কিন্তু তার দিয়ে সংযুক্ত থাকে না। এখন আচ্ছা, এই যে একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোন কিন্তু এই কানেক্ট করে কিভাবে, এই মোবাইল ফোনটা কানেক্ট করে এই এই সেলুলার ফোনগুলো রেডিও ওয়েভের মাধ্যমে এই যে টাওয়ার, মোবাইল ফোনের টাওয়ার, এই মোবাইল ফোনের টাওয়ারের সাথে কানেক্ট করে। আচ্ছা, মানে তুমি যখন হ্যালো হ্যালো বলো তখন এইখানে এখানে একটা চিপ থাকে, সে কি করে এই তোমার এই অ্যানালগ সিগন্যাল গুলাকে
ডিজিটাল সিগন্যাল বানায়, তারপরে আবার এখানে মানে এই অ্যান্টেনা থেকে ট্রান্সমিট করে দেয়, তারপরে কি করে বলতো এই রেডিও ওয়েভের মাধ্যমে এই টাওয়ার সিগন্যালটা রিসিভ করে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এই সেলুলার টেলিফোন কিন্তু একটা রেডিও ট্রান্সমিটার এবং একটা রিসিভার, না? এখন আচ্ছা যদি একটু বলি, এই যে দেখতেছো প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিনা, না? প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিনা, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এরকম জোন থাকে, এই প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা এরকম ষড়ভুজ আকৃতির থাকে এই জিনিসটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। ধরো এই যে টাওয়ার, ওর তো একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, ও যেইটুকু পর্যন্ত কাভারেজ কভার দিতে পারে, এটাকে ওর এক একটা কি বলতেছে সেল। অর্থাৎ এই টাওয়ারটা এই টাওয়ারটা এই টাওয়ারটা প্রত্যেকটা আলাদা আলাদা টাওয়ার একটা নির্দিষ্ট সংখ্যক এলাকা জুড়ে কি সার্ভিসটা দিতে পারে। যেই যতটুকু এলাকা জুড়ে দিতে পারে ওই অতটুকু এলাকাকে আলাদা ওর সেল, মানে কি বলতেছে ওর সেল, না? এই সেলগুলো সাধারণত ষড়ভুজ আকৃতির হয়। হ্যাঁ, তাহলে সেল দেখো এই যে ষড়ভুজ আকৃতির হয়, দেখছো 1 2 3 4 5 6, এই জন্য এটাকে ষড়ভুজ আকৃতির বলা হয়। এই ওর ওর কাভারেজ এরিয়া হচ্ছে এতটুকু, এই সেলটার কাভারেজ এরিয়া হচ্ছে এতটুকু। এইভাবে কিন্তু কাভারেজ এরিয়া গুলা সৃষ্টি হয়, আমি দেখলাম। এখন আসো, আচ্ছা এই সেলুলার টেলিফোন থেকে যখন এই এন্টিনাটা, আচ্ছা আমি একটু বলি যে এই যে এই এই মানে মোবাইল ফোনটা যখন সিগন্যাল পাঠায়, তখন এই এন্টিনা যখন রিসিভ করে, এই এন্টিনা কি করে, এই এন্টিনা কি করে এই সুইচিং সেন্টারের কাছে এটা পাঠায় দেয়। আমরা মনে করি কি যে টেলিফোন লাইনটা হচ্ছে পুরোপুরি মনে হয় তারবিহীন, আসলে ভাই তারবিহীন না পুরোপুরিটা। যে এই যে সেল অর্থাৎ এই যে অ্যান্টিনা গুলো, অ্যান্টিনার কিন্তু এই যে দেখো ওর 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 এই মাটির নিচ দিয়ে কিন্তু ফাইবার অপটিক কেবল গুলো বিছানো থাকে। ধরো এই যে এই টাওয়ার থেকে এখানে, ধরো টাওয়ার থেকে একটা তার আসলো, সেই তারটা মাটির নিচ দিয়ে এই এই সুইচিং সেন্টার পর্যন্ত কিন্তু বিছানো থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা কাকে সিগন্যালটা পাঠায়, এই সুইচিং সেন্টার থেকে কেবল দিয়ে মানে তার দিয়ে কার কাছে থাকে? আচ্ছা এরপরে এই এরপরে ওর কাছ থেকে ডাটাটা কোথায় চলে যাচ্ছে, এইভাবে রাউটিং হয়ে চলে যাচ্ছে। দেখো একটা মানুষ বা একটা ইউজার, একটা ব্যবহারকারী যখন মানে গাড়ির মধ্যে থাকে এবং মোবাইল ফোন ব্যবহার করতে থাকে, তখন কিন্তু তার কলটা কাটে না, এই যে হ্যান্ড অফ টেকনোলজি বলে, হ্যান্ড অফ বলে যাকে। দেখো তো ওই গাড়িটা দেখো এই সেলের এরিয়া থেকে এই সেলের এরিয়ায় গেল, কিন্তু তখন কি তার মোবাইল ফোনের কলটা কেটে গেল? কেটে গেল না, সে কিন্তু অনবরত এই কলটা ব্যবহার করতে পারতেছে। তুমি খেয়াল করো, যখন এই গাড়িটা, এই যে যখন ধরো এটা একটা গাড়ি, যখন গাড়িটা যেই সেলের আন্ডারে যাচ্ছে, গাড়িটা কিন্তু ওই সেলের ব্যবহার করছে, ওই সেলের রেডিও সিগন্যাল ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, দেখো গাড়িটা ওই ওই কাভারেজ এরিয়া থেকে এই সেলের কাভারেজ এরিয়ার মধ্যে যখন এন্টার করলো, তখন কিন্তু এই সেলের সিগন্যালটা রিসিভ করতেছে, না? কোনো মানে নিরবিচ্ছিন্ন ভাবেই কিন্তু মানে তুমি তখন বলতে পারো, তখন তুমি যখন তুমি গাড়ির মধ্যে থাকো তখন কি চলমান অবস্থায় থাকো, তখন এক একটা টাওয়ার থেকে কিন্তু তুমি এই সিগন্যাল গুলো রিসিভ করতে থাকো। এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে পরিবর্তন হলে কি তোমার কল কেটে যায়? কল কিন্তু কেটে যায় না। তো এই জিনিসগুলো আমরা পড়বো এখন, একটু তোমরা মানে যখন রিডিং পড়বো তখন কথাগুলো বুঝতে পারো কিনা একটু দেখো। এই যে দেখো খেয়াল করো, সেলুলার নেটওয়ার্ক হলো, এগুলো তো আমরা বলেছি। আচ্ছা দেখো, ট্রান্সমিটার কাভারেজ এরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যে প্রত্যেকটা ট্রান্সমিটার দেখলা একটু আগে, ওই ট্রান্সমিটারের কাভারেজ এরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, এর প্রতিটি ভাগকে বলা হয় সেল। সেলুলার রেডিও সিস্টেমে রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকার সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয়, যা নিয়মিত আকারে সেলে বিভক্ত। সেল সরবুজ আকার, বর্গাকার, বৃত্তাকার বা অন্য কোনো অনিয়মিত আকার হতে পারে, যদিও সরবুজ আকারই প্রথাগত। সেলগুলো এগুলো আমরা দেখেছি একটু আগে। যেহেতু সেলুলার টেলিফোন ব্যবহারকারী এক সেল বা কাভারেজ এরিয়া থেকে অন্য সেল বা কাভারেজ এরিয়াতে চলাচল করে, একটু আগে চলাচল দেখেছি গাড়ির মাধ্যমে, তাই টেলিফোনটি কার্যকরভাবে স্থানীয় সেল ট্রান্সমিটারের মধ্যে দিয়ে যায়। একবারে একটি মানে আমরা যেটা মানে এটা একটু দেখি আসো, আর একটা ভিডিও, না এটা তো আমরা দেখেছি।
আচ্ছা চলো, মোবাইল ফোন কখনো কখনো অপটিক্যাল ফাইবার ব্যবহার করে, আবার কখনো কখনো স্যাটেলাইট ব্যবহার করে। ওই যে আমরা একটু আগে দেখলাম, এখন অনেকে বলতে পারে যে স্যাটেলাইট কি ব্যবহার করে, হ্যাঁ অনেক ক্ষেত্রে স্যাটেলাইট কিন্তু ব্যবহার করা হয়। দেখবা যে আসলে সেনাবাহিনীরা বা ইয়েরা ওদের মানে ওই দুর্গম এলাকায় তো মানে নেটওয়ার্ক পাওয়া যায় না, ওই জন্য কিন্তু স্যাটেলাইট ফোন ইউজ করে ওরা। বুঝতে পারছি? এগুলো আমরা বুঝবো আশা করি। স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এভাবে ডাটা আদান প্রদান করা যেতে পারে। আচ্ছা যদি একটু দেখি কিভাবে। এগুলো তো দেখলামই আমরা। আচ্ছা, এই বিটিএস এগুলো আমরা বুঝেছি, এই মানে মোবাইল ফোন সুইচিং সেন্টার এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি না? আমি বলছিলাম যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার যখন সিগন্যাল যায়, যে এটা কিন্তু পুরোপুরি ওয়্যারলেস না, না? আচ্ছা, আচ্ছা একটু দেখি। এখানে দেখো এই যে সাধারণত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলতে একটি বস্তু এগুলো আমরা আগেও আলোচনা করেছি, তারপর আবার একটু করতেছি। সাধারণত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলতে একটি বস্তু বা অন্য আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকে বোঝায়। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, যোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে রকেট দ্বারা স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। এটা পৃথিবী থেকে 3400 কিলোমিটার, এই এমসিকিউটা কিন্তু আসে, একটু ভালো মতো পড়বা। যাক, একটা স্যাটেলাইট পৃথিবী থেকে মানে জিও স্টেশনারি যেগুলা 3400 কিলোমিটার উপরে সম্পূর্ণ বৃত্তাকার কক্ষপথ রচনা করে পৃথিবীর প্রদক্ষিণ করে, তখন ওই কক্ষপথকে বলা হয় জিও সিনক্রোনাস কক্ষপথ, এবং ওই স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট মানে স্যাটেলাইট কাকে বলে, এটার সংজ্ঞাটা একটু মনে রাখবেন। স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে পাঠানো সিগন্যাল গ্রহণ করে আর সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দেয়। এগুলো আমরা এর আগেও দেখেছি আগের লেকচারগুলোতেও। সেক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে থাকে স্যাটেলাইট অ্যান্টেনা এবং শূন্যে থাকে স্যাটেলাইট। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট এবং ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে দূরত্ব প্রায় মানে 50,000 কিলোমিটার। আচ্ছা, দেখো একটা স্যাটেলাইট কিভাবে কাজ করে, এর আগেও দেখবা যে আমরা এই ভিডিওগুলো দেখেছিলাম। একটু সময় নিচ্ছে ভিডিওটা প্লে হতে। একটু সময় নিচ্ছে। এই যে দেখো, এই ভিডিওটা আমরা আগেও দেখেছি। এই যে এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে ট্রান্সমিটার, স্যাটেলাইটের কাছে ট্রান্সমিট করতেছে, স্যাটেলাইট আবার কি করতেছে, রিসিভারের কাছে ডাটা পাঠিয়ে দিচ্ছে। এগুলো আমরা আগেও আলোচনা করেছি, তাই এই ভিডিওটা আমরা দেখলাম না। এরপরে আসো যে এভাবে আমরা দেখি পৃথিবীর দুটি মোবাইল ফোন কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে। আচ্ছা দেখো, এই যে ফোনগুলো মানে যেগুলা ওই বললাম যে সেনাবাহিনী বা বিশেষ ওরা কিন্তু আসলে এই স্যাটেলাইটের মাধ্যমে ওরা আদান প্রদান করতে পারে, তবে এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড আসলে। মানে শুধুমাত্র এই ফোনটা দেখো, এই টাওয়ারের মধ্যে সিগন্যাল দিল, এই টাওয়ারটা কি করলো, এই আর্থ যে স্টেশন অর্থাৎ এই অ্যান্টিনা গুলোকে সিগন্যাল দিল, অ্যান্টিনা আবার স্যাটেলাইটকে দিল, পরে মানে ট্রান্সমিট হলো। এই আসলে এগুলা কিন্তু সাধারণ ইউজারদের জন্যই স্যাটেলাইট ফোন ব্যবহার করা নিষেধ। আচ্ছা, দেখো এই হ্যান্ড অফ কিন্তু আমি বুঝিয়েছিলাম একটু আগে, যে উভয় কল অর্থাৎ দেখো এই যে হ্যান্ড অফ অর্থাৎ কল অবিচ্ছিন্ন রেখে এক বা একাধিক, মানে কল অবিচ্ছিন্ন রেখে, হ্যান্ড অফ মানে কি দেখো, কল অবিচ্ছিন্ন রেখে এক বা একাধিক বেজ স্টেশন পরিবর্তন করতে পারো। ওই যে গাড়ি দিয়ে যখন ওই যে মানে ভিডিওটা যখন দেখালাম তখন কিন্তু আমি বলছি, অর্থাৎ তুমি যখন গাড়ির মধ্যে থাকো তখন কি তোমার কল বিচ্ছিন্ন হয়ে যায় না অবিচ্ছিন্ন থাকে, তুমি কিন্তু একটার পরে একটা কি করতেছো, স্টেশন গুলা ব্যবহার করতেছো না। এক জায়গা থেকে যখন অন্য জায়গায় পাস হচ্ছে তখন কিন্তু ওই তুমি যেই এরিয়ার মধ্যে আসো ওই এরিয়ার ওই বেস স্টেশনের সিগন্যাল তুমি ব্যবহার করতেছো, কলটা না কেটেই। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আচ্ছা, তাহলে আমি যদি বলি এই যে মোবাইল ফোন হতে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক অথবা অন্য কোনো
টেলিফোনে কল গ্রহণ বা প্রেরণ করা যায়। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, যে হ্যান্ড অফ এটা বলে ফেলেছি। এখন দেখো এই সেল সিগন্যাল এনকোডিং সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এনকোডিং পদ্ধতি এগুলো কিন্তু আসলে বইয়ের টপিক না, কিন্তু আসলে এইগুলো আমাদের জানতে হবে, না জানলে আসলে বইয়ের এই জিনিসগুলো বুঝবে না তোমরা। এনকোডিং পদ্ধতিতে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যাল সমূহকে পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল এনকোডিং বলে। আচ্ছা, আমি যদি একটু সহজভাবে বলি, যে মানে আমার নিজের মতো করে বলি, দেখো এনকোডিং পদ্ধতিতে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যাল সমূহ পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল এনকোডিং বলে। আচ্ছা, এই জিনিসটা কি একটু শোনো। ধরো ক্লাসে আমি কথা বলতেছি, আমার সামনে অনেকগুলা স্টুডেন্ট। এখন সবগুলো স্টুডেন্ট যদি একসাথে কথা, আমি তো ওই ক্লাসে যখন কথা বলি, আমি তো বাতাসের মধ্যে দিয়ে মানে আমার ডাটাটা আমি পাঠাচ্ছি, আমার সাউন্ডটা তোমার কানে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তোমরা সবাই যদি একসাথে কথা বলো, আমি কি কারো কথা বুঝতে পারবো? কেন বুঝতে পারবো না বলো তো? তোমরা সবাই একসাথে একই সময় একটা চ্যানেল ব্যবহার করার চেষ্টা করতেছো, মানে মাধ্যম ব্যবহার করতেছো। আসলে এই বিষয়গুলো তখনই দরকার হয় যখন সবগুলা ইউজার মিলে বা একাধিক মাল্টিপল ব্যক্তি, মানে মাল্টিপল মানে একাধিক, এই যে দেখো মাল্টিপল মানে একাধিক ইউজার যদি একই সাথে এক মানে একই ধরো একাধিক ব্যক্তি বা একাধিক ইউজার যদি কি ব্যবহার করে, একই মাধ্যম ব্যবহার করতে চায়, মানে মাধ্যমটা ধরো তোমার যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা যদি একসাথে অনেকজন মিলে ব্যবহার করতে চায়, তখন এই প্রবলেমটা হয়। এখন দেখো এই মোবাইল ফোন, দেখো মোবাইল টেলিফোন মূলত তিন ধরনের সেল সিগন্যাল এনকোডিং করা হয়। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে এফডিএমএ কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সিস, মানে অ্যাক্সেস, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ধরো ওই যে বললাম যে ক্লাসে আমি দাঁড়িয়ে আছি, এখন তোমরা অনেকগুলো স্টুডেন্ট সবাই মিলে একসাথে কথা বলতেছো, আমি কারো কথাই বুঝতেছি না। কিন্তু বিষয়টা হচ্ছে এমন, যদি এরকম করা হতো যে ধরো ক খ গ ঘ অমুক তমুক প্রত্যেকে যখন কথা বলছে সবার কথাটার, আচ্ছা আমি কথাটা কেন শুনতেছি না, কারণ আমি যেই স্পিডে কথা বলছি বা যেই ব্যান্ডউইথে কথা বলছি বা যেই ফ্রিকোয়েন্সিতে কথা বলছি, তোমরাও কিন্তু একই ফ্রিকোয়েন্সি একই ব্যান্ডউইথ কাছাকাছি ব্যান্ডউইথ ব্যবহার করতেছো। এই জন্য কিন্তু একজন আরেকজনের কথা একসাথে যদি একই সাথে বলো, তখন কিন্তু আমরা বুঝবো না জিনিসটা। এখন ধরো প্রত্যেকের কথাগুলোকে আমি যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাগ করে রিসিভ করি, ধরো আব্দুলকে ফ্রিকোয়েন্সি এ, রহিমা ফ্রিকোয়েন্সি বি, এই মানে মানে আব্দুল F1, রহিমা F2, এইভাবে যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাগ করে মানে করা হয়, তাহলে কিন্তু তুমি মানে মানে আমরা বুঝবো না। এই যে দেখো এখানে যেটা বলছে যে যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সিস কি, এর প্রতি সেলে ব্যবহৃত ট্রান্সমিটিং এবং রিসিভিং ফ্রিকোয়েন্সি প্রতিবেশী প্রত্যেক সেলে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি থেকে আলাদা। বুঝতে পারছি? মানে তোমার প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা করে দিই, তাহলে কিন্তু যা ছাড় একটা সহজ মানে সহজভাবে যদি একটু বুঝাতে চাই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সিস কি, আগে তো বুঝতে পেরেছো যে মাল্টিপল অ্যাক্সিস কি, মানে মাধ্যমটা একই মানে একই সাথে অনেকজন যদি ব্যবহার করে তাহলে মাল্টিপল অ্যাক্সিস ব্যবহার করা হয়। একটা বাস্তব উদাহরণ দিই, ধরো রেডিও চ্যানেলগুলা, ওরা যে ওরা ওরা এই যে দেখো এফএম গুলা কিন্তু আলাদা। তোমার রেডিও যে রিসিভ করতেছে প্রত্যেকের সিগন্যালটা, ধরো রেডিও ভূমি বা রেডিও ফুর্তি বা রেডিও টুডে, এই যে বিভিন্ন যে রেডিও এফএম চ্যানেলগুলা, ওরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে মানে কি করে তোমার কাছে সিগন্যালগুলো পাঠায়। এখন তুমি তোমার রেডিও ডিভাইস দিয়ে কিন্তু সেইটা রিসিভ করো। সবাই যদি একই ফ্রিকোয়েন্সিতে পাঠাতো, তাহলে কি সবারটা মানে সবাই একসাথে পাঠালে কি আলাদা আলাদা করে রিসিভ করতে পারতে? মানে বিষয়টা হচ্ছে তাই। এরপর হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল এক্সিস, এতে কি করা হয় দেখো, টাইম ডিভিশন মাল্টিপল এক্সিস কি করা হয়, ওই যে ধরো আমি আমার সাথে ধরো কথা বলছো তুমি না, এখন আমি কি করলাম, ওই যে 5 জন 6 জন 10 জন আছে, প্রত্যেককে কি করলাম আলাদা আলাদা টাইম দিয়ে দিলাম। বললাম মানে রহিম হচ্ছে 1 সেকেন্ডের জন্য কথা বলবে, করিম 1 সেকেন্ড, তারপরে রহিমা 1 সেকেন্ড, এরকম যদি এক এক সেকেন্ড করে আমি দিয়ে দেই প্রত্যেককে, বা এরকম এক এক সেকেন্ড করে যদি মানে প্রত্যেকটা আলাদা আলাদা টাইম স্লট ভাগ করে দেই, তারপরে যদি কথা বলো, তাহলে কিন্তু আমি কথাটা রিসিভ করতে পারবো। তাহলে আমি এই দুইটাকে যদি আমি সামারি করতে চাই, এই যে এফডিএমএ হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছ, আর টিডিএমএ তে কি করতেছো, প্রত্যেকটা এই মাল্টিপল ইউজারকে মানে প্রত্যেকটা ইউজারকে
মানে আলাদা আলাদা আমি কি টাইম জোনে ভাগ করে দিচ্ছি, মানে টাইম স্লটে ভাগ করে দিচ্ছি। এখন বলতে পারো যে এইভাবে যখন করা হয় তখন জিনিসটা মুহূর্তের মধ্যে হয় কিভাবে, ওই যে অনেকটা তোমাকে আমি যদি বলি, তো একটা বাল্ব যখন, বাল্ব কিন্তু আসলে জলে নেবে এটা যখন কন্টিনিউয়াসলি জলে নেবে আসলে কিন্তু বোঝা যায় না। অনেক হাই ফ্রিকোয়েন্সির মানে হাই মানে রেজলিউশনের ক্যামেরা দিয়ে তুমি যদি দেখো তাহলে দেখবে কিন্তু বাল্ব কিন্তু জলে নেবে কন্টিনিউয়াসলি, কিন্তু আমরা যখন বাল্ব জ্বালাই তখন কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলেই থাকে, হ্যাঁ, মানে বোঝা যায় না যে বারবার জ্বলে নিতেছে। তো ওই টাইম ডিভিশন আমি তো 1 সেকেন্ড বললাম, কিন্তু আসলে আরো কম সেকেন্ড মানে কম সময়ের মধ্যে ওই জিনিসটা হয়। আচ্ছা, এই যে লাস্টে যেটা আছে, লাস্টেরটা হচ্ছে এই দুটা থেকে পুরোটাই আলাদা। এই যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই জিনিসটা কি? কোড ডিভিশনে কি করা হয়, প্রত্যেকটা ইউজারকে আলাদা আলাদা কোডে ভাগ করা হয়। একটা এক্সাম্পল দেই, ধরো আমি আহ, মানে দুইজন ইউজার, প্রত্যেকটা ইউজার এক এক পাঠাইলে, এখন একটা টাওয়ার মানে একটা মানে বেজ স্টেশন, সে মানে প্রথম ইউজারও এক পাঠাতে চায়, 1 বিট পাঠাতে চায়, 1 বিট পাঠাতে চায়, দ্বিতীয় ইউজারও 1 বিট পাঠাতে চায়। এখন তাহলে দুইজনেরটা আলাদা করবে কিভাবে? তাহলে যে এক মানে প্রথম জন যে এক পাঠালো, দ্বিতীয় জন যে এক পাঠালো, দুটো এক হয়ে গেল না, ঝামেলা তো। তো এখন কি করবে যে মানে 64 বিট, ওইটাকে 64 বিটের কনভার্ট করবে। যে এক পাঠালো, আমি তোমাকে যদি বলি তুমি আমাকে 1 বিট দিছো, এই 1 বিটকে আমি যদি 64 বিটে কনভার্ট করি, তাহলে খেয়াল করো তো এই জিনিসটা কি পুরো ইউনিক হয়ে যাবে না? এবং ওই পরের জনেরটাও যদি আমি 64 বিট বানায় ফেলাই, মানে আহ, ছিল একটা বিট, আমি ওটাকে কি করলাম 64 বিট বানায় ফেলাম, তো পরেরটাও মানে পরের জনেরটাও কিন্তু 64 বিট বানিয়ে ফেললাম। 64 বিট, প্রথমটাও 64 বিট, পরেরটাও 64 বিট, ছিল 1 বিট করে। তো এখন কিন্তু একটা আরেকটার সাথে মিলবে না, মানে আলাদা আলাদা, এই যে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা মাধ্যমকে যখন একাধিক ইউজার ব্যবহার করতে যায় তখন এই এফডিএম, তারপরে টিডিএমএ এবং সিডিএমএ, এই মাল্টিপল অ্যাক্সেস গুলা ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে সেল সিগন্যাল এনকোডিং। আর এই যে এফডিএমএ আর টিডিএমএ এই দুটো মিলেই কিন্তু জিএসএম যেটা, সেটা না। এখন এই সিডিএমএ আশা করি বুঝতে পেরেছো, এগুলোর আরো আমরা বিস্তারিত সামনে একটু পরে দেখবো। এরপরে এই যে এখনই দেখবো, দেখো এই জিএসএম আর সিডিএম এর মধ্যে পার্থক্য, এটা একটু ভালো মতো জানতে হবে। জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো তো মানে পারবাই আশা করি। ডেটা ট্রান্সফার রেট দেখো, একটা হচ্ছে 56 কেবিপিএস আর একটা হচ্ছে 54 থেকে 614 কেবিপিএস। বিদ্যুৎ খরচ বেশি, জিএসএম এ বিদ্যুৎ খরচ বেশি। আচ্ছা, আমি যদি একটু তোমাকে সহজভাবে বলি, আসলে পার্থক্যগুলো বলে যাচ্ছি। তুমি ধরো এই তুমি বাসায় যেই মোবাইল ফোনটা ব্যবহার করতেছো, যে সিম টিম খুলে বিভিন্ন কোম্পানির তোমার একই হ্যান্ডসেটে তোমার মোবাইল ফোনে বিভিন্ন কোম্পানির সিম তুমি ব্যবহার করতে পারতেছো, কিন্তু এই সিডিএমএ তে কিন্তু তুমি বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করতে পারবে না। বলে এইটা কি, তোমরা তখন ছোট মানে ছিলে হয়তোবা দেখোনি, এই সিটিসেল নামে একটা কোম্পানি বাংলাদেশে ছিল, ওরা কিন্তু দেখবা যে ওদের হ্যান্ডসেট গুলাতে ওদের সিম ছাড়া মানে অন্য কোনো সিম চলতো না, ওগুলাকে আসলে ইউ রিম বলে। আর তোমারটাকে বলা হচ্ছে মানে ওগুলা মানে সরি ইউ মানে রিম বলে, মানে সিডিএম এর যেই ওরা আসলে যেই সিমটা ব্যবহার করতো এটাকে রিম বলতো, আর জিএসএম যেটা ব্যবহার করে এটা হচ্ছে সিম। আরো সহজভাবে আমি যদি বলতে চাই, অর্থাৎ তুমি হ্যান্ডসেট না বদলে অপারেটর, যেমন বিভিন্ন কোম্পানি আছে না, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন, তারপরে ওই যে টেলিটক, বিভিন্ন কোম্পানি যে আছে, তুমি হ্যান্ডসেট না বদল করেই বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করতেছো তোমার বাসার এই হ্যান্ডসেটটার মধ্যে, টেলিফোনের মধ্যে। এটা হচ্ছে জিএসএম, ঠিক আছে। আর সিডিএমএ হচ্ছে তুমি হ্যান্ডসেট পাল্টাতে পারবে না, ওই কোম্পানি পাল্টাইতে মানে সিম কোম্পানি পাল্টাইতে হলে তোমার হ্যান্ডসেটটাও পাল্টাইতে হবে। আগে তোমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখো বা ই করে দেখো যে আগে সিটিসেল কোম্পানিটা এরকম ছিল সিডিএমএ তে, ঠিক আছে। সিডিএমএ কোম্পানিগুলো সাস্টেইন করতে পারে না কেন? কারণ এদের টাওয়ার গুলো বসাতে খরচ অনেক বেশি হয়, তারপরে ইউজার ফ্রেন্ডলি না অনেকগুলা ক্ষেত্রে। তবে সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আমি বলবো যে এই সিডিএমএ তেই ভালো, কারণ দেখলা না যে প্রত্যেকটা ইউজারকে আলাদা আলাদা এই যে কোড দেওয়া হয়, যে বললাম যে ইউজার 1ও 1 বিট পাঠাইছে, ইউজার 2 1 বিট পাঠাইছে, ওটাকে 64 বিটের একটা কোড দেওয়া হবে, এটাকে 64 বিটের কোড দেওয়া হবে। যাই হোক, বিদ্যুৎ খরচ এটাতে বেশি, এটাতে বিদ্যুৎ খরচ কম। কাভারেজ এরিয়া 35 কিলোমিটার, এটার কাভারেজ এরিয়া বেশি 100। এখন বলতেছো যে জিএসএম এর থেকে তো এগুলো একটু ভালোই দেখতেছি, কিন্তু অন্য ক্ষেত্রে খারাপ। মানে কাভারেজ এরিয়ার ক্ষেত্রে ঠিক আছে, এক একটা মানে সেল কাভারেজ এরিয়া মানে ওই যে বিটিএস গুলা, টাওয়ার গুলা 110 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আন্তর্জাতিক রোমিং সুবিধা কি জানো? তুমি যদি তোমার মোবাইল ফোনের কাভারেজ এরিয়ার বাইরে চলে যাও, ধরো তুমি আমেরিকায় চলে গেছো,
এনেছো, তারপরে ধরো তুমি গ্রামীণ ফোনের এই সিমের সুবিধাটা ব্যবহার করতে পারতেছো। বলে আমি কি বলতেছি, হ্যাঁ সত্যি কথা বলতেছি। আমি যদি একটু বলি যে রোমিং জিনিসটা কি, তুমি তোমার নির্দিষ্ট কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও তুমি কি ব্যবহার করতে পারতেছো, তোমার মোবাইল ফোনের সার্ভিস ব্যবহার করতে পারতেছো, এটাই হচ্ছে রোমিং। এই যে মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাভারেজ এরিয়ার মানে সীমাবদ্ধতা থাকে, তুমি এটা জানো। গ্রামীণ ফোনের টাওয়ার গুলো তো খালি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, ও তো আর বাইরে মানে বাইরে গেলে তুমি তো এই গ্রামীণ ফোনের সিম ব্যবহার করতে পারবে না। এই সীমাবদ্ধতা দূর করার জন্য সার্ভিস প্রোভাইডারদের মধ্যে দেশীয় ও আন্তদেশীয় মানে অন্য দেশের সাথেও গ্রামীণ ফোনে ধরো লিঙ্ক আছে, কথার কথা আন্তদেশীয় ভাবে পরস্পরের সাথে আন্তঃযোগাযোগের ব্যবস্থাকে বলা হয় রোমিং। এক কথায় কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও তুমি এই সিমটা ব্যবহার করতে পারবা। তুমি বিদেশে যাওয়ার আগে ওই রোমিং সার্ভিসটা চালু করে নিতে হবে, কিন্তু মনে রাখবা তখন কিন্তু খরচ অনেক বেশি হয়ে যাবে। তোমার নর্মাল যে কল রেট থাকে রোমিং সার্ভিস চালু করার পরে ওই কল রেট থাকে না, অনেক বেশি হয়ে যায় খরচ। এটা মানে ওদেরকে ফোন দিয়ে তারপরে বলতে হয় যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি সিমটা চালু মানে রোমিং সুবিধা আছে কিনা। আচ্ছা, আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে, এই সিডিএম এর কিন্তু আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই। আর এটা এই যে হ্যান্ড অফ পদ্ধতি জটিল, হ্যান্ড অফ বুঝিয়ে ফেলেছি, হ্যান্ড অফ পদ্ধতি সহজ। এটা আসতে পারে যে কয়ে ক্ষয়ে, মানে হ্যান্ড অফ কি, ব্যবহারকারীর বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সমিশনের গুণগত মান একই থাকে, ব্যবহারকারী বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সমিশনের গুণগত মান হ্রাস পায়, এই জন্য কিন্তু এই সিডিএম এটা ব্যবহার করা তেমন হয় না। ফ্রিকোয়েন্সি, আচ্ছা, ফ্রিকোয়েন্সি হোপিং সুবিধা প্রদান, অর্থাৎ কম ফ্রিকোয়েন্সিতে মানে সমস্যা হলো ফ্রিকোয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়, এ ধরনের কোনো অসুবিধা নাই মানে সিডিএম এতে। এতে টাইম ডিভিশন, এই যে যে জিনিসটা দেখো, টাইম ডিভিশন এবং ফ্রিকোয়েন্সি ডিভিশন পদ্ধতি ব্যবহার করা হয়, এতে কোড ডিভিশন ব্যবহার করা হয়। এই যে দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট এইটা, যে কোনো হ্যান্ডসেট ব্যবহার করা যায়, সব ধরনের হ্যান্ডসেট ব্যবহার করা যায় না। এ প্রযুক্তি ব্যবহার করে কি বলতো সিম নামে, এই যে মাইক্রোচিপ সিম নামে পরিচিত, আর ওইটা রিম নামে মানে রিম মানে এই যে নামে পরিচিত। এরপর দেখো, উচ্চ গতির ডেটা ট্রান্সফারের জন্য জিপিআরএস এবং ইডিজিই সুবিধা প্রদান, এই প্রযুক্তিতে এই সুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, জিএসএম এবং সিডিএম এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।